কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের 26 জুন বুধবার 2024-এর দ্বিতীয় রিভিউ হচ্ছে বণিক বার্তা। প্রথম রিভিউ প্রথম আলো হয়েছে, সো সবাই প্রথম আলোটা একবার দেখে নেবেন। দেখেন, মুক্তি পেলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এখানে একটু ঝামেলা আছে, মূলত উনি মুক্তি পায় নাই, মানে এই নিউজ লেখা পর্যন্ত মুক্তি পায় নাই, গতকাল অবধি সে মুক্তি পায় নাই। মূলত হচ্ছে ওনাকে ইউকে থেকে ইউএসের নিয়ন্ত্রণাধীন একটা দ্বীপে নেওয়া হয়েছে। সেখান থেকে হচ্ছে ওদেরকে ডিল হয়েছে যে ওনাকে যেই সাজা দিবে সেই সাজাটা আপনার 62 মান্থের জন্য দিবে, এবং সেটা অলরেডি ইউকেতে উনি জেলে ছিল, সো ওনাকে আর এক্সট্রা করে সাজা ভোগ করতে হবে না, উনি মুক্তি পেয়ে যাবেন। ওকে, এটা হয়তো একটু আগে লিখে ফেলছে নিউজটা। যাই হোক, বিপুল লাভের পরেও লোকসানের হিসাব কষতে মরিয়ে বিবিসি। দেখেন, এটা অদ্ভুত একটা নিউজ বললাম। এটা যে 22-23 অর্থ বছরে ওদের ওদের প্রাক্কলন ছিল হচ্ছে প্রায় 8,000 কোটি টাকা লস হবে, কিন্তু দেখা গেছে ওরা 4,500 কোটি টাকা লাভ হয়েছে। 23-24 অর্থ বছরে হচ্ছে ওদের ধরে রাখছিল ওরা 10,000 কোটি টাকা লস হবে, কিন্তু আসলে প্রায় 4,000 কোটি টাকা লাভ হয়েছে। 24-25 অর্থ বছরে হচ্ছে আপনার ধরে রাখছে হচ্ছে ওরা 5,500 কোটি টাকা লস হবে। চিন্তা করে, মানে এটা কি কোনো 1 টাকার ব্যাপার নাকি? একটা মানুষে কি প্রাক্কলন করে যে মানে ধরে 7,000 কোটি টাকা লস হবে, 4,500 কোটি টাকা লাভ হয়ে যায়, মানে এটা কি হয়? হ্যাঁ, 7,000 কোটি টাকা লস করার এক প্রাক্কলন করলে হয়তো 1,000 কোটি টাকা লস হতে পারে, কিন্তু এত ডিফারেন্স কেমন? এই প্রাক্কলনগুলো আসলে কি ঘুমে পায় নাকি আল্লাহ মাহবুব জানে। যাক, দেখেন, এটা নিয়ে আজকে ওরা লিখেছে বণিক বার্তা যে বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের চলতি অর্থ বছরে 10,000 কোটি টাকার বেশি লোকসান করতে পারে বাজেট প্রণয়নের সময় এই প্রাক্কলন করা হয়েছিল, অথচ জ্বালানি তেল বিক্রি করে অর্থ বছর শেষে 3,800 কোটি টাকার নিট মুনাফা করেছে। একটু বলে রাখি, আমার ভিডিও কোয়ালিটি খুবই হাই, কিন্তু এই পিডিএফের কোয়ালিটি একটু লো হওয়ার কারণে হচ্ছে একটু আপনারা হয়তো ব্লার দেখতে পাচ্ছেন। দেখেন, বিগত কয়েক বছর ধরে লোকসানের প্রাক্কলন করছে, এভাবে উল্টো লাভের বিশাল অঙ্ক লাভ করছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল আমদানি বিপণনী প্রতিষ্ঠানটি। দেখেন যে 5,000 কোটি টাকার বেশি লোকসানের প্রাক্কলন করে, কিন্তু আসলে আবার লাভই হয়। জ্বালানি বিশেষজ্ঞরা বলেছেন বিপিসির জ্বালানি তেল বিক্রি করে লোকসানের কোনো প্রশ্নই ওঠে না, কারণ তারা বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করে, তারা ইচ্ছা মতো দাম বাড়ায় দিতে পারে, দাম বাড়ায় এবং কমায়, মানে ওটা পুরো ওদের হাতে। এটা কোনো মানে দেখেন, সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ না করে বরং বেশি মুনাফার কথা চিন্তা করছে। তাদের যে লাভ লোকসানের প্রাক্কলন সেটি স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে না, তাই আর্থিক হিসাব নিরীক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অডিট করার পরামর্শ দিয়েছে। দেখেন, বণিক বার্তায় আপনার বুয়েটের অধ্যাপক ডক্টর তামিম বণিক বার্তাকে বলেছেন দেশের রাষ্ট্রায়ত্ত যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবচেয়ে অস্বচ্ছ হচ্ছে বিপিসি। বেশ কয়েক বছর ধরে বিপিসিকে একটা ঋণ নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক একটি সংস্থা তাদের আর্থিক বিষয়টি স্বচ্ছভাবে খতিয়ে দেখার জন্য বিদেশি অডিট ফার্ম দিয়ে নিরীক্ষার পরামর্শ দিয়েছিল, কিন্তু এটা করা হয় নাই। অথচ সময় তো নয়, বরং এখন তারা অনেক বেশি মুনাফা করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভাবে মুনাফা করতে পারে না। মূলত হচ্ছে অদ্ভুত এই যে ওদের যে প্রাক্কলন এবং যে লাভ, এটা নিয়ে হচ্ছে আজকে বণিক বার্তা ভালো একটা নিউজ করছে। যাক, দেখেন, তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যার সমাধান হবে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছেন, যেহেতু ভারতের কাছে আমাদের তিস্তার পানির দাবিটা অনেক দিনের, সেই ক্ষেত্রে ভারত যদি আমাদের তিস্তা প্রকল্পটা করে দেয় তবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। এখান থেকে করে দেয় বলতে কী বোঝাচ্ছে আমি ঠিক শিওর না। এখানে কি মানে ফুল ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি নিয়ে করে দেবে, নাকি হচ্ছে জাস্ট এগ্রি করা, এটা হয়তো সামনে দেখা যাবে। দেখেন, উনি বলেন, আমরা তিস্তার প্রকল্প নিয়েছি, প্রকল্প বাস্তবায়নের জন্য চীন এবং ভারত আলাদা প্রস্তাব দিয়েছে। আমাদের দেশের জনগণের জন্য যে প্রস্তাব অধিক লাভজনক উপযোগী সেটাই নেওয়া হবে। ভারতকে ট্রানজিট দিলে ক্ষতি কী বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার। ইউরোপে তো কোনো সীমানা নেই, তারা কি একে অন্যের কাছে বিক্রি হয়ে গিয়েছে? তাহলে দক্ষিণ এশিয়ায় কোনো বাধা দিব? মানুষ কি দরজা জানলা বন্ধ করে রাখবে? আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে আপনার ভারতের রেল ট্রানজিট নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটা রিপ্লাই দিয়েছেন এভাবে। যাক, দেখেন, আগামীকালকে বাজেট পাস, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে কর অব্যাহতির সুবিধা বহাল থাকছে। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। কালকে একটা ভিডিও বানিয়েছে এফডিএর, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেখানেও এটা নিয়ে ডিসকাশন করেছি কিছুটা, যে বিদেশি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের দেওয়া কর অব্যাহতির সুবিধা প্রস্তাবিত বাজেট বাতিলের প্রস্তাব করা হলেও সে সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে সরকার। আবার সম্ভবত আপনার এমপিদের যে ভর্তুকি বাতিল করে দিচ্ছিল গাড়ি আমদানির ক্ষেত্রে, সেটা হয়তো চেঞ্জ করতে পারে। দেখেন, থিম্পুতে পরিবেশ মন্ত্রী বলেছেন জ্বালানি সহযোগিতা জোরদার করবে হচ্ছে বাংলাদেশ এবং ভুটান।
এরপরে আসি দেখি না পরে যে পিছিয়ে যেতে পারে সৌদি আরবের বিশাল নির্মাণ প্রকল্প। দেখেন এটা নিয়ে হচ্ছে আপনার একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আছে যে মূলত হচ্ছে জ্বালানি নির্ভরশীলতা থেকে সৌদি অর্থনীতিকে বের করে আনার প্রচেষ্টা করে যাচ্ছেন মোহাম্মদ বিন সালমান। ফলে বৈচিত্র্যকরণ কর্মসূচির আওতায় এটা সম্ভবত সিটি লিখছে, নিয়ম সিটি ছিল তার মস্তক প্রসূত প্রকল্প। মূলত হচ্ছে যে সৌদি আরবে চাচ্ছে না যে তারা শুধুমাত্র নির্ভর করবে হচ্ছে তেলের উপরে, বরং ওরা চাচ্ছে ওদের যে ইকোনমিটা সেটা হচ্ছে ভার্সেটাইল করার জন্য। ওরা যে প্রকল্পগুলো নিচ্ছে সেই প্রকল্পগুলোকে বলা হচ্ছে গিগা প্রজেক্ট। দেখেন আমরা নিয়ে হচ্ছে মেগা প্রজেক্ট, ঠিক আছে, আর সৌদি নিচ্ছে গিগা প্রজেক্ট। দেখেন গিগা প্রজেক্ট, এই গিগা প্রজেক্টের মূল্য হচ্ছে $1 ট্রিলিয়ন বেশি। আর মূলত হচ্ছে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় হচ্ছে সৌদির রাজস্বের ঝামেলা হচ্ছে, এর ফলে হচ্ছে এটা পিছিয়ে দিচ্ছে। দেখেন জে.কে রাউলিং, হ্যারি পটারের রাইটার, একসময় খাইতে পারতো না, তার হচ্ছে কত বড় একটা ইয়ার্ড আছে। সো লেখালেখি করবেন, পড়াশোনা করবেন। মানব পাচার বন্ধ, সরকারকে আইন প্রয়োগে কঠোর হতে হবে, এগুলা ইম্পর্টেন্ট না। দুদিনের ব্যবধানে হিলিতে আদার দাম কমেছে $100। দেখেন হিলি হচ্ছে কোথায়, দিনাজপুরে, এটা পিলিতে আসতে পারে। এরপরে হচ্ছে দেখি আমাদের পরীক্ষার জন্য কী ইম্পর্ট্যান্ট। ওকে, তুফান বাংলা সিনেমাকে অনেক নতুন রেকর্ড যোগ করেছে। তুফান দেখার ইচ্ছা আছে, যদি এখন দেখতে পাই নাই। দেখেন এই ক্যাটাগরিতে হচ্ছে রবি, দেখেন শেয়ারে 31 ডিসেম্বর 2023 হিসেব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আপনার হচ্ছে রবি এজিয়াটাইস লিমিটেড। এই জন্য হচ্ছে বি ক্লাস থেকে এ ক্লাসে চলে আসছে। ওকে, লভ্যাংশ দিবে না হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স। তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ 31 ডিসেম্বর 2023 হিসাব বছরের বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচ্য হিসেব আগের তুলনায় কোম্পানিটির লোকসান কমেছে। যাই হোক, এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন পণ্য লোড আনলোডের প্ল্যাটফর্ম ব্যবহার করছে না ব্যবসায়ীরা। এটা হচ্ছে আপনার পণ্য খালাস কার্যক্রম সহজ করার জন্য প্ল্যাটফর্মটি নির্মাণ এবং লাইন সম্প্রসারণ করা হয়েছিল। তবে পরিবহনের বেশি হওয়ার কারণে হচ্ছে ট্রেনে পণ্য আমদানিতে অনাগ্রহ ব্যবসায়ীদের। এটা হচ্ছে একটা ফ্যাক্ট যে আপনার কস্ট কমানো লাগবে। চট্টগ্রামের ফ্লাইওভারে গার্ডার ধসের মামলায় রায় হচ্ছে 10 জুলাই। চট্টগ্রামে হচ্ছে 2012 সালে 13 জন মারা গেছিল। এটা রায়, সামনের রায় হবে। পেনশন স্কিমের জন্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় টিচাররাও হচ্ছে আন্দোলনে যাচ্ছে। ইসলামী ধারার ব্যাংকগুলো আইডি রেশিও এখন 99%। আইডি রেশিও মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এবং ডিপোজিট। অর্থাৎ আপনার ডিপোজিট আসছে $100, ইনভেস্টমেন্ট করা লাগবে $100 মধ্যে থেকে। ওদের জন্য অ্যালাউড হচ্ছে যদি $100 ডিপোজিট হয় তখন ইনভেস্ট করতে পারবে হচ্ছে $92। $8 হাতে রেখে দেওয়া লাগবে। কিন্তু ইসলামী ব্যাংকগুলোর নিয়মটা না মেনে 99%, অর্থাৎ প্রায় সব টাকাটাই হচ্ছে ওরা কি ইনভেস্ট করে দিচ্ছে। এটা একটা সমস্যা। ভাঙনের কারণে ব্যয় বাড়ছে আরেক দফা। দেখেন পদ্মা সেতু নদী শাসন, শুধুমাত্র পদ্মা সেতু নদী শাসনে এই পর্যন্ত ব্যয় হয়েছে $9,585 কোটি। আরও বাড়তেছে, চিন্তা করা যায়, মানে পদ্মা সেতু বানানোর সম পরিমাণ টাকা খরচ হয়ে যাচ্ছে। এই ছিল আজকের বণিক বার্তা। সবাই প্রথম আলোটা সহ দেখে নেবেন। ভালো থাকবেন।